আমার আবির ভাই কোথায়? আবির ভাই, ও আবির ভাই। বন্যা এক নিঃশ্বাসে তিনবার ডেকে অতঃপর থামল। ঠোঁটের কোণে সিক্ত হাসি ঝুলিয়ে মেঘের অভিমুখে চাইল। মেঘ রাগে ফুসফুস করে শ্বাস ছাড়ছে, অভিমানে নাকের ডগা ফুলে আছে। মেঘের অভিমানী চেহারা দেখে বন্যার মুখের হাসি প্রখর হল। পরপর দুবার ভ্রু নাচাতেই মেঘ ভেঙচি কেটে অন্যদিকে মুখ ঘুরাল। বন্যা মুচকি হেসে আবারও প্রশ্ন করল, আমার আবির ভাই কোথায়? মেঘ কপালে কয়কস্তর ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাই তোর হলো কবে থেকে? তুই যেদিন থেকে আমার ভাসুরের বউ হয়েছিস সেদিন থেকেই উনি আমার আবির ভাই হয়ে গেছে। মেঘ দাঁতে দাঁত পিষে বলল, আবির ভাই শুধুই আমার। বন্যা শান্ত কণ্ঠে বলল, আমি কি বারণ করলাম নাকি? আমার আবির ভাই তো তোরই। আমার আবির বলবি না। মেজাজ খারাপ হয় আমার। তুই যখন আমার সামনে আমার ভাসুর মানে তোর জামাইকে ভাইয়া বলে ডাকিস, তখন আমার কেমন মেজাজ খারাপ হয় বল। আমি তোর ভাইয়াকে ভাইয়া বলে ডাকলে তোর কেমন লাগবে? বলবো, তানভীর ভাইয়া বলে ডাকবো। মেঘ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে চিৎকার করল, চুপ থাক। আমার ভাইয়া শুধু আমার ভাইয়া, বুঝতে পেরেছিস? বন্যা একটু সময় চুপ থেকে ফের বলল, এই যে তুই রাগ করে অসময়ে বাড়ি থেকে বেরিয়ে এলি, আমার ভাসুর আমাকে প্রশ্ন করলে কি জবাব দিব আমি? তুই বলবি তুই কিছুই জানিস না, আমাকে তুই চিনিস না। বন্যা আর চোখে দূরের রাস্তার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, ওই দেখ, তোর ভাইয়া আসতেছে। বন্যা ঝটপট দূর্বাঘাস থেকে উঠে দাঁড়িয়ে জামা ছেড়ে নিল। মেঘের পাশ থেকে ব্যাগটা টেনে দ্রুত গতিতে হাঁটতে শুরু করলো। এর মধ্যে মেঘও উঠে দাঁড়ালো। বন্যা কয়েক কদম সামনে এগুতেই তানভীর বন্যার ঠিক সামনে এসে বাইক থামালো। হেলমেট খুলতে খুলতে গুরুতর কণ্ঠে আওড়াল, আমাকে দেখে পালাচ্ছিলে কেন? বন্যা এক পলক মেঘকে দেখে অত্যন্ত কোমল গলায় বলব, আপনি যাকে ভাবছেন আমি আসলে সে না। সঙ্গে সঙ্গে এক আঙুলে মেঘের দিকে ইশারা করে ফের বলল, ওই যে মেয়েটাকে দেখছেন আমি কিন্তু মেয়েটাকে একদমই চিনি না। মেঘ নামে কাউকে আমি চিনতেই পারি না। আমি হাঁটতে বেরিয়েছিলাম, আর হাঁটতে হাঁটতেই এখানে চলে এসেছি। তানভীর হেলমেটের উপর কনুই রেখে থুতনিতে দুই আঙুল চেপে বন্যার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। বন্যার কথা শেষ হতেই ঠোঁটে স্মিত হাসি টেনে বলল, ও আচ্ছা, এই তাহলে কাহিনী। তুমি হাঁটতে হাঁটতে 14 কিলো চলে এলে অথচ জানোই না কিছু। অচেনা এক মেয়ের সাথে গত 1 ঘন্টা 26 মিনিট যাবৎ গল্প করতেছ, সেদিকেও খেয়াল নেই। তুমি যে আমার বউ সেটা মনে আছে তো? নাকি আমি কে তাও ভুলে গেলে? বন্যা ঘন ঘন পল্লব ঝাপটে ধীর গলায় বলল, আপনাকে খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। আপনি কি নাটক করেন? না, একদম না। আমি সিনেমা করি, পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, প্রেমের নাম বেদনা। আমার বউ আমাকে চিনে না। বন্যা নিঃশব্দে হেসে মেঘের দিকে তাকালো। চাপার স্বরে বিড়বিড় করে বলল, আপনার বোন বলেছে আমি তাকে চিনি না, এটা সবাইকে বলার জন্য। তানভীর কপাল গুটিয়ে মেঘের দিকে নির্বিকার ভঙ্গিতে বলল, এই মেয়েকে? আমিও তাকে চিনি না। আমি আমার বউকে নিতে এসেছি। যার যার বউর দায়িত্ব তার তার। আল্লাহ, তোমার কাছে লক্ষ কোটি শুক্রিয়া। আমার বউ আমাকে ভুলেনি। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বিরক্তির স্বরে বলল, কালে কালে কত কি দেখব। এত ঢং নিতে পারছি না। মেঘ মুখ ভেঙচিয়ে ভেঙচিয়ে তানভীরদের পাশ কাটিয়ে যেতে লাগলো। তানভীর মুচকি হেসে আস্তে করে বলল, সামনে যাও আপুই, তোমার ঢং স্বয়ং দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়। তানভীরের কথা মেঘ শুনল কি না বোঝা গেল না। মেঘ হাতে থাকা সাইড ব্যাগটা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে লাগলো। তানভীর বন্যাকে ইশারা দিল বাইকে উঠার জন্য। বন্যা এগিয়ে এসে জানতে চাইল, আবির ভাইয়া এসেছেন? হ্যাঁ। কোথায়? উদ্ধৃতি চিহ্ন। ভাইয়া আছেন জায়গা মতো। তোমার ভাবতে হবে না, তুমি কেবল আমাকে নিয়ে ভাববে। ভাইয়ার বউ ভাইয়া সামলে নিবে। তানভীরের কথায় বন্যা লাজুক হাসল। তানভীর আবারও বলল, তুমি এখানে এসেছো সেটা আমাকে জানানোর দরকার ছিল না। বন্যা বাইকে বসতে বসতে বলল, মেঘ আমার ফোন নিয়ে বন্ধ করে রেখেছিল। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। একজনের রাগ 10 জনের সাথে দেখাবে। এত অভিমান মনের মধ্যে কিভাবে পুষে রাখে আল্লাহ ভালো জানেন। বন্যা চাপা নিঃশ্বাস ছেড়ে বলল, মেঘ ভাইয়ার উপর খুব রাগ করেছে। আপনি আর ভাইয়া জনেই ওর সাথে অন্যায় করেছেন। একটা সাধারণ বিষয় নিয়ে কেউ এত বাড়াবাড়ি করে? বাড়াবাড়ি করলাম কোথায়? গতকাল ভাইয়ার 30 মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ মিটিং ছিল। আমি সব কাগজপত্র রেডি করে দিয়ে এসেছি। ভাইয়া বনুকে 1 কাপ কফি করে দিতে বলেছিল। সে 20 মিনিট লাগিয়ে স্পেশাল কফি করে এনেছে।
যেইমাত্র ভাইয়ার মিটিং শুরু হয়েছে অমনি রুমের টাইলসে স্লিপ খেয়ে কফির কাপ সমেত ভাইয়ার উপরে গিয়ে পড়েছে। কাগজপত্র, ল্যাপটপ, ফোন, মিটিং সব শেষ। সবচেয়ে বড় বিষয়, ভাইয়ার হাতে, শরীরে পর্যন্ত গরম কফি পড়েছে। তার জন্য ভাইয়ার আগে ধমক দিয়েছিল। একটু জোরেই ধমক দিয়েছিল। তার জন্য গতকাল থেকে গাল ফুলিয়ে বসে আছে। বাসায় কারোর সাথে কথা বলছে না। কান্না করে আব্বুর কাছে বিচার দিয়েছে। মেয়ের আদুরে কান্না দেখে আব্বু ভাইয়াকে যা তা কথা শুনিয়েছেন। আমাকেও ছাড় দেননি আব্বু। এই দায় কার বলো? বন্যা রাশভারী কণ্ঠে বলল। আপনার। সব দোষ আপনার। আমি কি করলাম? ভাইয়ার কতটা ক্ষতি হয়েছে বনু সেটা একবারও বোঝার চেষ্টা করছে না। এদিকে আব্বুর ধমক খেয়ে ভাইয়ার মনে হচ্ছে সে আজও আদর্শ স্বামী হতে পারেনি। তার স্ট্রাগল, ভালোবাসা সবকিছু মিথ্যা মনে হচ্ছে। এই নিয়ে চলছে মান অভিমান। এখানে আমার দোষ কোথায়? আমি শুনেছি আপনি জনের রাগ কমানোর চেষ্টা করার বদলে তাদের মধ্যে ঝামেলা আরও বাড়িয়ে দিয়েছেন। তানভীর মৃদুস্বরে বলল, আমি তাদের জনকেই খুব ভালোভাবে চিনি। জনেই ভাঙবে তবুও মচকাবে না। একজন অন্য জনকে ছাড়া খাবে না, ঘুমাবে না, অথচ তারা এমন ভাব নিবে যেন 100 বছরেও তাদের এই রাগ ভাঙবে না। ভাইয়া কি পারবে মেঘের রাগ ভাঙাতে? দেখতে চাও? বন্যা ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে জবাব দিল। না না, আমি দেখতে চাই না। শত হোক ভাইয়া আমার ভাসুর হন। রাস্তার পাশে একটা অলকানন্দা ফুলের গাছ, যাতে হলুদ রঙের ফুলগুলো ঝলমল করছে। মেঘ যেতে যেতে থমকে দাঁড়ালো। ব্যাগ থেকে ফোন বের করে গাছের কাছে দ্রুত এগিয়ে গেল। দুইটা ছবি তুলে যেইমাত্র একটা ফুল ছিঁড়তে যাবে অমনি দোতলা থেকে একটা পিচ্চি ছেলে চিৎকার করল। এই ফুল নিচ্ছে কে? মেঘ দ্রুত পায়ে দূরে সরে দাঁড়ালো। আমতা আমতা করতে বলল, একটা ফুল নেই। না। মেঘ মন খারাপ করে ফুলগুলোর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। পিচ্চিটার দিকে চেয়ে আবারও বলল, একটা নেই। পিচ্চিটার কণ্ঠস্বর ভারী করে চিৎকার করল, না না না। মেঘ ভ্রু কুঁচকে বিড়বিড় করতে করতে চলে যেতে লাগলো। মেঘের হাব ভাব দেখে পিচ্চিটা ফের ডাকল, এই মেয়ে, নিয়ে যাও ফুল। একটাই নিবে কিন্তু। মেঘ দাঁতে দাঁত পিষে বলল, লাগবে না। মেঘ ফুটপাতের রাস্তা ধরে হাঁটছে। কিছু দূর যেতেই মনে হলো কেউ তার পিছন পিছন হাঁটছে। মেঘ একটু থেমে পেছনে ফিরে তাকালো কিন্তু কোথাও কারো অস্তিত্ব নেই। মেঘ আবারও হাঁটতে লাগলো। আশেপাশে কোথাও রিকশার কোনো অস্তিত্ব নেই। মেঘের মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। এক পা পা হাঁটছে আর বারবার থমকে দাঁড়াচ্ছে। ভয়ে ভয়ে ব্যাগ থেকে ফোন বের করে আবিরের নাম্বার বের করলো। ডায়াল করতে যাবে তখনই মনে হলো তারা গতকাল থেকে কেউ কারোর সঙ্গে কথা বলছে না। সামান্য কারণে কল দিয়ে কথা বলে ফেললে ভালো দেখাবে না। মেঘ ফোন ব্যাগে রেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। খানিক থেমে যখনই হাঁটা শুরু করবে তখনই মেঘের ওড়নাতে টান পড়ল। মেঘ তৎক্ষণাৎ গলার সামনের ওড়না চেপে ধরে আতঙ্কে পিছু ঘুরল। সামনে দাঁড়িয়ে আছে আবির। অনাকাঙ্ক্ষিত সময়, অপ্রত্যাশিত ব্যক্তির উপস্থিতির হৃদয়ে তোলপাড় চালাচ্ছে। অপরিচিত কেউ ভেবে যতটা আতঙ্কিত হয়েছিল, নিজের প্রিয় মানুষটাকে দেখে সেই আতঙ্ক বিলীন হতে সময় লাগল না। আবির এক হাতের আঙুল দিয়ে ওড়নার মাথা পেঁচাতে পেঁচাতে মেঘের গা ঘেঁষে দাঁড়াল। অন্য হাতে থাকা অলকানন্দা ফুলটা মেঘের কানের কাছে গুজে দিতে দিতে বলল, ফুলকে যেমন ফুলের সাথে রাগ করা মানায় না, তেমনি আবির তার মেঘ ছাড়া একদমই বেমানান। মেঘের শরীরের শিরা উপশিরায় বহমান রক্তপ্রবাহ জড়ালো হচ্ছে। ভয়, আতঙ্ক সবকিছুর ঊর্ধ্বে প্রিয় মানুষের স্পর্শ মনে সাহস পাওয়ার একমাত্র অবলম্বন। মেঘ আর চোখে আবিরের গালের দিকে তাকিয়ে আছে। অবসন্ন রোদে আবিরের ছাপ দাড়িগুলো ঝলমল করছে। না চাইতেও গাল স্পর্শ করতে ইচ্ছে করছে, কিন্তু অভিমানেরা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে। সহসা গাল ফুলিয়ে নিঃশব্দে নিঃশ্বাস ছেড়ে গুরুগম্ভীর কণ্ঠে মেঘ বলল, আপনি এখানে এসেছেন কেন? আমার বউকে ছাড়া আমি চোখে আন্ধার দেখি। কি করব বলো? চোখের ডাক্তার দেখান। কালো সানগ্লাসের বদলে সাদা চশমা ধরিয়ে দিবে। তখন খুব ভালো লাগবে। আবির ভরাট কণ্ঠে বলতে শুরু করল, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঘর থেকে এক পা বের হতে পারে না। সেখানে তুমি আমার রুম থেকে বেরিয়ে দিব্যি টুই টুই করে এখানে চলে এলে। মেঘ ইতস্ততভাবে জবাব দিল, আমি অনুমতি নিয়েছি। কখন? কিভাবে? আমি কোথায় ছিলাম? স্বপ্নে? আবির কপালে ভাঁজ ফেলে ফের জিজ্ঞেস করল, আমি কি অনুমতি দিয়েছিলাম? মেঘ এবার আবিরের অভিমুখ থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে মিহি কণ্ঠে বিড়বিড় করল, হুমম, আমি এত ভালো?
আমার স্বপ্নে আপনি বরাবরই সেরা। অভিমান, অভিযোগের আগেই সব বুঝে যান। রাগ, সে তো অবিশ্বাস্য ব্যাপার। হাসি ছাড়া আপনার ঠোঁটে কিছুই মানায় না। আর বাস্তবতা, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আপনার ঘুম ভাঙে আমাকে ধমক দিয়ে। সারাদিন মুখ গোমরা করে থাকা আপনার বদভ্যাস হয়ে যাচ্ছে। হাসি তো দূরের কথা, আপনার ঠোঁট থেকে সিগারেটই সরে না। আবির অগ্নিচোখে তাকিয়ে চিৎকার করল, সিগারেট? আমি কবে সিগারেট খেলাম? এই তো সেদিন। উদ্ধৃতি চিহ্ন। কবে? মনে নেই। আবিরের মেজাজ তুঙ্গে। রাগে কটমট করে বলল, সব বিষয়ে মজা করা অন্যান্য, সাধারণ অন্যায় না, মারাত্মক অন্যায়। গত 1.5 বছরের যে জিনিস আমি ছুঁয়েও দেখিনি সেটা নিয়ে মিথ্যে বলা আমার একদম পছন্দ না। মেঘ আমতা আমতা করে বলল, ইদানিং আপনার ঠোঁটগুলো কালো লাগে। তাই ভেবেছি আবার বোধহয় খাওয়া শুরু করেছেন। আবির কথা দিলে কথা রাখে। আর যদি সেটা মেঘকে দেওয়া কোনো কথা হয় তবে আমৃত্যু সেই কথা রাখবেই রাখবে। এর প্রমাণ আপনি আগেও বহুবার পেয়েছেন, ম্যাম। আর রইল বাকি ঠোঁট কালোর কথা। সে তো অন্য কারণেও হতে পারে। কী কারণে? আবির মলিন কণ্ঠে জবাব দিল, বউয়ের ভালোবাসার অভাবে, অভিমানের কারণে। মেঘ ভেঙচি কেটে বলল, সে আপনার বউ আপনাকে ভালোবাসলো কি বাসলো না সেই দায়ভার আমার না। আপনার বউয়ের অভিমান অভিযোগের গল্প শুনে আমার কোনো কাজ নেই। ভালো থাকুন। মেঘ নির্বিকার ভঙ্গিতে হাঁটতে শুরু করল। আবির পেছনে থেকে আবারও বলল, ভালো থাকতে দিলে তো থাকবো। রাগে না হয় দুটো কথা বলেই ফেলেছিলাম, তার জন্য এত রাগ। মেঘ ঘাড় ফিরিয়ে তেজি কণ্ঠে বলল, আপনার ভালোবাসায় আমি অন্ধ হলাম। আর অবশেষে আপনি আমাকে অন্ধ বলেই গালি দিলেন। বিষয় ঠিক তেমন। আবির হাত দিয়ে মাথা চেপে বলল, আমার সত্যি খুব অন্যায় হয়েছে। তোমাকে ধমক দিয়ে আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি। প্লিজ ক্ষমা করুন আমাকে, প্লিজ। মেঘ আলগোছে ভ্রুকুচকে বলল, অতিরিক্ত ভাব নেওয়া ছেলে আমার একদম পছন্দ না। তুমি কি চাচ্ছ আমি মাঝ রাস্তায় কান ধরে দাঁড়িয়ে থাকি? তবে কি মাফ করবে আমাকে? আবিরের গম্ভীর চাউনিতেই থমকে গেল মেঘ। নিশ্চুপ চোখে চেয়ে থেকে চির গলায় বলল, না। উদ্ধৃতি চিহ্ন। তাহলে করছো কেন এমন? সরি। উদ্ধৃতি চিহ্ন। কেন? আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি তাই। আবির বলল, বুঝতে পেরেছ তাহলে। মেঘ ভেজা কণ্ঠে জবাব দিল, আপনি গতকাল থেকে আমার সঙ্গে কথা বলছিলেন না তাই আমার খারাপ লাগছিল। রাগে যা মন চেয়েছে তাই করেছি। হুমম, দেখলাম তো। আর একটু হলে আমাকে ইফটিজার বানিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিতে। আগামীকাল নিউজ হতো, নিজের সুন্দরী বউকে ইফটিজিং করতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়েছেন খান বাড়ির অযোগ্য লাফাঙ্গা ছেলে সাজজাদুল খান আবির। মেঘব্রু উঁচিয়ে প্রশ্ন করল, আপনি খান বাড়ির অযোগ্য ছেলে? জি। কেন? কারণ আমার 16 বছরের ভালোবাসা, তোমাকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সবার নিকট বাচ্চামো মনে হয়। আমি আবির 7 সমুদ্র দূরে থেকে নিজের সাথে নিজের লড়াই করে বেঁচেছি। এসবই এখন অহেতুক। কারণ আমি আজও আদর্শ স্বামী হতে পারিনি। খান বাড়ির রাজকনেকে রাজরানীর মর্যাদা দিতে পারিনি। আমি ব্যর্থ, সত্যিই ব্যর্থ। মেঘের দুচোখ ছলছল করছে। মনের ভেতর জমে থাকা অভিমান কখন যে গলতে শুরু করেছে নিজেও বুঝতে পারেনি। আবির 2 কদম এগিয়ে মেঘের গা ঘেঁষে দাঁড়াল। গালের নিচ পর্যন্ত গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিল। মেঘের চোখে চোখ রেখে আবির বলল, তোমার মনের কোণে জমে থাকা অভিমান আমার নির্ঘুম রাত কাটানোর একান্ত সত্তা। তুমি আমার অদৃষ্টের সুখধাম, মায়াবী রাতের পূর্ণিমার চাঁদ। ভালোবাসি তোমায় নিজের চেয়েও বেশি। বিকেলের শেষ ভাগ। একটা বাগানবিলাস গাছের নিচে আবির মেঘ মুখোমুখি দাঁড়িয়ে আছে। আশেপাশে নীরবতা বিরাজমান। আবিরের শক্তপোক্ত হাতে মেঘের ছোট্ট কোমল হাতটা বন্দী হয়ে আছে। কোনোমতেই ছাড়াতে পারছে না। মেঘের ফর্সা আদল ধীরে ধীরে রক্তবর্ণ ধারণ করেছে। আকস্মাৎ মুখ ফুলিয়ে চোয়াল শক্ত করল। মেঘের গভীর দৃষ্টি আবিরের চোখে নিবদ্ধ। আবিরের হাতে থাকা হাতটাকে ছাড়ানোর সব চেষ্টা বৃথা গেল। আবির 2 কদম পিছিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়াল। ঠোঁট বেঁকিয়ে মৃদু হেসে পরপর দুবার ভ্রু নাচাল। মেঘ আলগোছে ভেঙচি কেটে কটমট করল, ছাড়ুন, বাসায় যাব। আবির গম্ভীর ভাব নিয়ে বলল, বাসা থেকে বের হওয়ার সময় মনে ছিল না। এখন বাসায় যাওয়ার কোনো দরকার নেই, আজ সারারাত এখানেই থাকবে। মেঘ নিজের ভুল বুঝতে পেরে চাপা স্বরে বলল, আকাশ মেঘলা, বৃষ্টি নামবে। নামুক, বৃষ্টিতে ভিজব 2 জন। সমস্যা আছে কোনো? আব্বু বকা দিবেন। একদিন ভিজে গেছিলাম, তারপর কি হয়েছিল মনে নেই।
তখন তুমি আমার প্রেমিকা ছিলে আর এখন বউ। আবিরের মুখে কথাটা শোনামাত্র মেঘের বুকের বা পাশটা কেঁপে উঠল, অনুভূতিরা হৃদয়ে দোলা দিচ্ছে। আবিরের মুখে প্রেমিকার শব্দটা খুব কমই শুনেছে মেঘ। বরাবরই তীব্র অধিকার নিয়ে আবির বউ বলেই ডেকে এসেছে। বিয়ের পর সেই ডাকের তীব্রতা বেড়েছে হাজার গুণ। সর্বক্ষণ সবার সামনে মুখে আমার বউ লেগেই থাকে। এখন খানবাড়ির প্রতিটা ইট পাথরেরও নখদর্পণে মেঘ আবিরের বউ। যেন আমার বউ না বললে আবিরের মস্ত বড় পাপ হবে। আবিরের মুখে আমার বউ শুনতে শুনতে ইদানিং মেঘ নিজের নামই গুলিয়ে ফেলে। কেউ নাম জিজ্ঞেস করলে মুখ ফসকে বলে দেয় আবিরের বউ। সেদিন ভার্সিটিতেও এমন এক কাণ্ড করে বসে। বৃষ্টির দিন ছিল। ভার্সিটিতে যাওয়ার পথে বৃষ্টি কমেছিল। ডিপার্টমেন্টের কাছাকাছি যেতেই বৃষ্টি শুরু হয়েছে। দিশাবিশা না পেয়ে এক দৌড় দিয়েছে। ব্যালকনিতে গিয়ে থামতেই অন্য ডিপার্টমেন্টের এক স্যারের সাথে ধাক্কা। হুড়মুড়িয়ে সরি স্যার বলতে বলতে দূরে সরে দাঁড়িয়েছে। কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয়নি। স্যার মুখের উপর ধমক দিয়ে বলেন, এই মেয়ে, স্যার ম্যাডাম দেখো না, নাম কি তোমার, কোন ডিপার্টমেন্টে পড়ো? মেঘ ভয়ে জড়সড় হয়ে জবাব দিল, আবিরের বউ। তৎক্ষণাৎ ষষ্ঠ ইন্দ্রিয় সতেজ হল। হাতে নিজের মুখ চেপে ধরল। স্যার গম্ভীর কণ্ঠে আওড়ালেন, কি নাম বললে? মুখ থেকে হাত সরিয়ে মেঘ আমতা আমতা করে বলল, স্যার মাহদিবা খান মেঘ, উদ্ভিদবিজ্ঞান ডিপার্টমেন্ট। স্যারের চেহারার গম্ভীর ভাব তখনও বহমান। কিছু একটা বলতেই যাচ্ছিলেন তখনই কেউ একজন স্যারকে ডাকলেন। মেঘ সে যাত্রায় খুব করে বেঁচেছে। মেঘ মনে মনে বিড়বিড় করল, আবির ভাইয়ের প্রেমিকা। ইস, শুনতাই কত ভালো লাগছে। মেঘের ঠোঁটে মিটিমিটি হাসি দেখে আবির তপ্ত স্বরে বলল, শুনো, তোমার উপর আমার অধিকার এখন সবচেয়ে বেশি। এক বাড়িতে থাকি বলে এটা ভেব না আমি আমার শ্বশুরের কথায় উঠব আর বসব। আবিরের কথায় মেঘের ভাবনায় ছেদ পড়ল। ভ্রু উঁচিয়ে মিষ্টি হেসে প্রশ্ন করল, কথাটা কি আপনার শ্বশুরাব্বাকে জানাবো? আমার মাঝে শ্বশুরাব্বাকে টানার কি দরকার? ওনারা মুরব্বী মানুষ, থাকুক না ওনাদের মতো। ও তাই? আবির মৃদু হেসে বলল, জি ম্যাডাম। মেঘ আশেপাশে নজর বুলিয়ে আস্তে করে বলল, স্যার অনুগ্রহ করে এখন চলুন, না হয় সত্যি সত্যি ভিজতে হবে। আবির আর কথা বাড়াল না। আবহাওয়া সত্যি খারাপ। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আবির মেঘের হাত ছেড়ে হাঁটতে শুরু করলো। মেঘ গুটি গুটি পারে হাঁটছে আর অতীতের স্মৃতিগুলো ভাবছে। একটা সময় ছিল আবিরের সঙ্গে বাইরে বের হওয়ার জন্য, ঘোরার জন্য, একটু গল্প করার জন্য কতই না ছটফট করত। বৃষ্টিতে ভিজতে কত বায়না করত। সেসবই এখন অতীত। এখন মানুষটাকে দেখার জন্য এত ছটফট করতে হয় না। ঘুম ভাঙলে সবার প্রথমেই এই মানুষটার মায়াবী মুখটা নজরে পড়ে। আগে আবিরের সাথে 2 মিনিট কথা বলতে গেলে হার্টবিট কয়েকগুণ বেড়ে যেত। সেই মেঘ এখন আবিরের বুকে মাথা রেখে আবিরের হার্টবিট গুনে। ভাবা যায়, ভালোবাসা কতই না অদ্ভুত। অপূর্ণতায় অশান্তি মিলে আর পূর্ণতায় প্রশান্তি। ভাবতে ভাবতে হঠাৎ নজরে পড়ল আবির অনেকটা সামনে চলে গিয়েছে। কারোর সাথে ফোনে কথা বলতে ব্যস্ত, তার জন্য মেঘকে খেয়াল করেনি। মেঘ এক ছুটে আবিরের পাশে গিয়ে থামল। মেঘের উপস্থিতি টের পেয়ে আবির যেই ঘাড় ঘুরাবে অমনি মেঘ দুহাতে আবিরের বাহু চেপে ধরল। আবির রাকিবের সাথে কথা বলছিল, আর চোখে মেঘের দিকে তাকিয়ে মুচকি হাসল। রাকিবকে উদ্দেশ্য করে বলল, ফোন রাখো, এখন বউকে সময় দিতে হবে। ওপাশ থেকে রাকিব বলল, বিগত 3 ঘন্টা 57 মিনিট যাবৎ সে কাজটাই করছিস ভাই। বিয়ের তো অনেক দিন হলো, বউয়ের প্রতি ভালোবাসাটা এবার একটু কমা। তোর কি সমস্যা? উদ্ধৃতি চিহ্ন। আমার হিংসে হয়। এত প্রেম সহ্য হয় না। কেন? আমার বউটা সারাদিনে আমাকে একবার কল দেয় না। আমি যখনই কল দেয় তখনই বলে এখন খাচ্ছি, এখন ঘুমাচ্ছি, এখন সাজতেছি, এখন কাজ করছি। ভুলেও একবার বলেন না আমি রাগ করে আছি, অভিমান করেছি, আমাকে নিয়ে ঘুরতে যাও, সময় দাও। উল্টো আমি ঘুরতে যাওয়ার কথা বললে বলে, বিয়ে হয়ে গেছে এখন আবার কিসের ঘোরাঘুরি? কাজ নেই তোমার? অফিসের কাজ ফেলে আমাকে ডিস্টার্ব করলে আমি আবির ভাইয়াকে কল দিয়ে বলবো তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে। এই পাগলকে কে বুঝাবে? সে যাকে দায়িত্বশীল বশ ভাবছে সে বশচ্যুত পেলে বউয়ের কাছে ছুটে। তার কাছে মিটিংয়ের থেকেও বউ বেশি ইম্পর্ট্যান্ট। আবির তেজপূর্ণ কণ্ঠে বলল, তোর বকবক রাতে শুনবো, এখন রাখছি। রাকিব মনমরা ভঙ্গিতে বলল,
কেউ আমাকে বুঝল না। আবির মুচকি হেসে কল কেটে দিল। মেঘের মনোযোগ তখনও আবিরের হাতের দিকে, খুব শক্ত করে হাতটা ধরেছে। যতটা শক্ত করে আবির একটু আগে ধরেছিল। আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি ভাবছ, চা খাবেন? এই না বললে বৃষ্টি আসবে, বাসায় যেতে হবে। আসুক বৃষ্টি, অনেকদিন হলো আপনার সাথে চা খাওয়া হয় না। একসাথে সন্ধ্যার আকাশ দেখা হয় না। আবির কপালে ভাঁজ ফেলে বলল, তোমাকে কতবার বলেছি, চলো আমাদের বাড়িতে কিছুদিন থাকি। নিজের মতো করে সময় দিতে পারবো। প্রতিদিন ভোরের আকাশ দেখব, চায়ের কাপের সাথে গোধূলির সময় কাটাবো। মাঝরাতে নির্জন রাস্তায় দুজন হাতে হাত রেখে হাঁটব। তারপর কুকুরে দৌড়ানি দিলে এলোপাতাড়ি ছুটব। ছুটতে ছুটতে ধপাস করে পুকুরে পড়ব। উদ্ধৃতি চিহ্ন। আবির রাগে চোখ গোল করে তাকালো। গম্ভীর কণ্ঠে বলল, তোর মাথায় কি ভালো কিছু আসে না? যত সব ফালতু চিন্তাভাবনা। না মানে, মাঝরাতে কুকুর ছাড়া আর কেউ তো রাস্তায় থাকে না। অবশ্য পাগল ধরতে পারে। তোকে দেখলে পাগল ভয় পাবে। দূর থেকে সালাম দিয়ে পালাবে। মেঘঠোঁট ফুলিয়ে বলল, বলেছে আপনাকে? আবির শান্ত কণ্ঠে বলল, তুমি তো আমার কোনো কথায় মানো না। একদিনের জন্য ওই বাসায় যেতে চাও না? তোমার জন্য এত কষ্ট করে বাড়ি করলাম কেন? এভাবে বাসা থেকে চলে গেলে আব্বু আম্মু কি ভাববে? বড় আব্বু, বড় আম্মু ওনারাও তো কষ্ট পাবেন। ভাববেন ছেলে পর হয়ে গেছে, বউ নিয়ে আলাদা থাকতে চাই। এটাকে আলাদা থাকা বলে না, ঘুরতে যাওয়া বলে। এক প্রকার হানিমুনও বলতে পারো। হানিমুন মানুষ কতবার করে। কাউকে না বলে কক্সবাজার গিয়েছিলাম বলে আমার বন্ধুরা এখনো আমাকে খোঁচায়, ফাজলামো করে। আমি আর হানিমুনে যাব না। কে খোঁচায় নামটা বলো শুধু, বাকিটা আমি দেখে নিচ্ছি। মিনহাজ, তামিম নাকি অন্য কেউ? বন্যা। আবির হুঙ্কার দিতে গিয়েও থেমে গেল। বন্যা নাম শুনে নিশ্চুপ হয়ে রইল। কয়েক সেকেন্ড চুপ থেকে চির গলায় বলল, ও আচ্ছা, তাই না? শুনবে তবে। কি? তুমি, পরিবার, ব্যবসা, তানভীরের বিয়ে সবকিছুর কথা ভেবে আমি দ্রুত ঢাকায় ফিরে এসেছিলাম। তোমার ভাই মানে তানভীর অলরেডি আমার থেকে 2 মাসের ছুটি নিয়ে রেখেছে। দেশের বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছে। কমপক্ষে 1 মাস কারোর সাথে যোগাযোগই রাখবে না। সত্যি? হ্যাঁ। তোমার বান্ধবী ফিরলে তারপর তুমিও বলতে পারবে। মেঘ জিম দিয়ে ঠোঁট ভিজিয়ে আস্তে আস্তে বলল, আমাদের হানিমুনের সময়টা কম হয়ে গেল না? হুমম। সেজন্য ভাবছি সামনের মাসে একটা ট্যুর দিব। কোম্পানির কিছু কাজ আছে, সাথে তোমাকেও নিয়ে যাব। তানভীরের আগে দেশের বাইরের হানিমুনটা আমরাই করে আসবো, ইনশাআল্লাহ। উদ্ধৃতি চিহ্ন। কোথায়? এখন কিছু বলবো না। আগে তোমার পাসপোর্ট করতে হবে। ভাইয়া জানে? না, কেউ কিছুই জানে না। তুমিও আর বাড়িয়ে কাউকে কিছু বলবে না। তোমার বেস্ট ফ্রেন্ড বন্যাকেও না। মনে থাকবে। জি। উদ্ধৃতি চিহ্ন। আবির আর কিছু বলেনি, চুপ করে হাঁটছে। মেঘ চোখ ঘুরিয়ে আশেপাশের মানুষদের দেখছে। ব্যস্ত শহরের সকল ব্যস্ততার মাঝেও মেঘের নজর শুধু কাপলদের দিকে। কেউ কেউ শাড়ি পরেছে, চুলে ফুল দিয়ে বয়ফ্রেন্ড কিংবা হাসব্যান্ডের হাতে হাত রেখে রাখছে। কত স্নিগ্ধ সে দৃশ্য। মেঘ নিজের দিকে এক নজর তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মনে মনে বিড়বিড় করল, আজকের পর রাগ করলেও শাড়ি পরে বের হতে হবে। চুলে ফুল দিয়ে সেজেগুজে ঘুরতে হবে। তবেই না মানুষ আমাদের দিকে তাকাবে। না হয় আবির ভাইয়ের পাশে আমাকে বড্ড বেমানান লাগবে। আবির মেঘ চা খেতে খেতে গল্প করছিল। মেঘ অন্যমনস্ক চোখের দূরে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত পর হঠাৎ ডাকল, আবির ভাই। জি আপু। আপুর শব্দটা কর্ণকুহরে প্রবেশ মাত্র চোখ বড় করে তাকালো। শক্ত কণ্ঠে বলল, আপু বললেন কাকে? তোমাকে। আমি আপনার আপু হই। আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, আমি তোমার ভাই হই? মেঘ দাঁত দিয়ে জিভ কেটে আওড়াল, ভাই বলে ফেলেছি নাকি? সরি সরি। হ্যাঁ, প্রতিবার ভাই বলবে আর সরি বলবে। তাই না? কিন্তু তা আর হচ্ছে না। এখন থেকে তুমি ভাই বললে আমিও আপু বলবো। এখন দেখব দিনে কতবার ভাই ডাকো। মেঘঠোঁট বেঁকিয়ে বলল, আমি আবির ভাই বলে অভ্যস্ত, কিন্তু আপনি তো আপু বলে অভ্যস্ত না। অভ্যাস করব। তোমাকে 1000 বার বলেছি আবির ডাকো, কিন্তু না, সে তুমি পারবে না। ঠিক আছে, আমি আপু বলছি। মেঘ আপু, আপনি কি আরেক কাপ চা নিবেন? ছি, কি বলছেন এসব? প্লিজ, আমাকে আপু ডাকবেন না। মানতে পারি, তবে একটা শর্তে। কি? আবির বলো। আবার? এখন থেকে প্রতিবার? আমি পারবো না। আবির ধমকের স্বরে বলল, বলো। মেঘঠোঁট উল্টিয়ে কোনোমতে, আবির,
বলেই দু হাতে নিজের মুখ ঢেকে ফেলল। মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে, লজ্জায় ভেতরটা হাঁসফাঁস করছে। আবির মেঘকে নিজের দিকে ঘুরিয়ে উদ্গ্রীব হয়ে বলল, ম্যাম, এখনো এত লজ্জা পেলে হবে? সংসার করতে হবে না, আমাকে আহিয়ার আব্বু হতে হবে না। লজ্জায় মেঘের চিবুক আরো নেমে গেছে, ঠোঁটজোড়া তিরতির করে কাঁপছে। শরীরের প্রতিটা শিরা উপশিরায় কম্পন অনুভব হচ্ছে। মেঘ মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে। আবির মেঘের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আকস্মাৎ তানভীরের কল আসায় মেঘের দিক থেকে আবিরের দৃষ্টি খানিক সরল। এতেই মেয়েটা স্বস্তি ফিরে পেল। আবির জিজ্ঞেস করল, কিরে, কোথায় আছিস? আছি তোমাদের আশেপাশেই। আশেপাশে থাকার কি দরকার? খুব বেশি সমস্যা না হলে চল একসাথে বসি, চা খাই, গল্প করি। এখন তো অবৈধ সম্পর্ক না, বৈধ সম্পর্কে আছিস। তোমরা বসো, আসছি কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে। মেঘ লজ্জায় সেই যে চোখ সরিয়েছে আর তাকানোর নামই নিচ্ছে না। আবির কয়েকবার ডেকেছে কিন্তু সারা শব্দ নেই। আবির কিছু সময় নিষ্পলক চোখে চেয়ে রইল। আবিরের কণ্ঠস্বর শান্ত, কোমল গলায় বলতে শুরু করল, প্রিয় কাদম্বিনী, আমার প্রণয়কাব্যের না লেখা এক কবিতার শেষ। মেঘ তৎক্ষণাৎ ঠোঁট ফুলিয়ে বলল, প্লিজ আমাকে কাদম্বিনী ডাকবেন না। আবির থামল, সরু চোখে তাকিয়ে প্রশ্ন করল, কে নও? মেঘের কণ্ঠস্বর নিরেট, গম্ভীর গলায় বলতে লাগল, আপনার মুখে মেঘ ব্যতীত অন্য কোনো মেয়ের নাম শুনতে চায় না। ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট কোনোভাবেই না। আপনি আমার, মানে শুধুই আমার। আপনার মনের ভেতর থেকে বাইরে পর্যন্ত সবটাই আমার দখলে। কথাটা মাথায় রাখবেন। আবির হতভম্ব হয়ে রইল। কয়েক সেকেন্ড নীরবে মেঘের দিকে তাকিয়ে থেকে আচমকা প্রশ্ন করল, বাই এনি চান্স তুমি কি কারো প্রতি জেলাস? না, আপনি আমাকে কাদম্বিনী বলেছেন, যার অর্থ মেঘমালা। মেঘ আমি হলে মালাকে। নিশ্চয় আপনার মামাতো বোন, যাকে আপনি এখনো মিস করেন, শয়নে স্বপনে তার কথা ভাবেন। আর সেজন্যই ইনডাইরেক্টলি আপনি আমাকে মেঘমালা বলে সম্বোধন করছেন। আবির কপালে ভাঁজ ফেলে সূক্ষ্ম দৃষ্টিতে মেঘকে দেখছিল। মেঘের কথা শেষ হতেই ধপ করে চেয়ারে বসে পড়ল। ডান হাতে নিজের মাথা চেপে বিড়বিড় করে বলতে লাগল, তানভীর, ভাই রে, কোথায় তুই? মেঘ রাগী স্বরে বলল, ভাইয়াকে ডাকছেন কেন? ভাইয়া কি করেছে? এর মধ্যে তানভীর এসেছে। পেছনে বন্যা বসা। বন্যা বাইক থেকে নেমে আবিরকে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে অসহায় দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। মেঘের সঙ্গে চোখাচোখি হতেই বন্যা নিঃশব্দে হাসল। কিন্তু বিপরীতে মেঘের ঠোঁটে হাসির লেশমাত্র দেখা গেল না। বন্যা চোখের ইশারায় জানতে চাইল, কি হয়েছে? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বুঝাল, কিছু হয়নি। বন্যাকে ইশারা দিতেই বন্যা চুপচাপ মেঘের পাশের চেয়ারে বসল। আস্তে করে জানতে চাইল, ভাইয়া কিছু বলেছেন? মেঘ ধীর গলায় বলল, না। আবির তখনও অসহায় দৃষ্টিতে তানভীরকে দেখছে। বিষয়টা তানভীরের নজরে পড়তে ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, কি হলো ভাইয়া? আবির ভাবুক স্বরে বলল, ভাই, তুই ঠিকই বলেছিলি। তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, আমি আবার কবে কি বললাম? আমি যখন দেশের বাইরে ছিলাম, তোকে ফোন দিলে প্রায়ই বলতিস, আমার বোন খুব একটা সুবিধার না। মনে হয় ওর মাথায় কোনো ছিট আছে। ও কখন কি বলে, কি করে সে নিজেই জানে না। আমার বোনকে সামলাতে তোমার খুব কষ্ট হবে। তোমার জন্য আমার খুব মায়া হচ্ছে ভাইয়া। আমি উল্টো তোকে ধমক দিয়ে বলতাম, আমার বউয়ের ব্যাপারে আজেবাজে কথা বলার সাহস কোথায় পাস? ও যেমন আমি ওকে তেমনই ভালোবাসবো। ও পাগল হলে আমিও ওর জন্য পাগল হব। আমার ভালোবাসা দিয়ে সব ঠিক করে ফেলবো। আরও কত কিছুই না তোকে বলেছি। ভাই প্লিজ, আমাকে মাফ করে দিস। ভাই তুই মহান। 20 বছর যাবত এই মেয়ের পাগলামি সহ্য করতেছিস। তোর মতো ভাই প্রতিটা ঘরে ঘরে দরকার। মেঘ চোখ রাঙিয়ে একবার আবিরের দিকে তাকাচ্ছে, আবার তানভীরের দিকে। তানভীর চোখের ইশারায় আবিরকে চুপ করতে বলছে, কিন্তু আবির কথা বলেই যাচ্ছে। তানভীর দাঁত কেলিয়ে হেসে বলল, কোথায়? কি যা তা বলছো? বনুর মতো ভালো মেয়ে দুইটা পাবে না। তোমার ভাগ্য ভালো আমার বনুর মতো বউ পেয়েছো। নয়তো তুমি যে বদরাটি ভাই, কপালে বউ জুটতো না, সারা জীবন অবিবাহিত ট্যাগ লাগিয়ে ঘোরা লাগতো। তবুও ভালো ছিল। এখন মনে হচ্ছে 16 বছর কার জন্য লড়াই করেছি আমি। কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখিনি। প্রয়োজনের বাইরে কোনো কথা বলিনি। সর্বক্ষণ মনে মস্তিষ্কে শুধু তোর বোন ছিল। ওকে বিয়ে করার জন্য কত কি না করলাম। সেই মেয়ে কি না বলে আমি শয়নে স্বপনে মালার কথা ভাবি।
মালাকে মিস করি। মালার কথা স্মরণ করে ওকে কাদম্বিনী ডাকি। উদ্ধৃতি চিহ্ন। তানভীর প্রশ্ন করল, কাদম্বিনীর সাথে মালার কি সম্পর্ক? কাদম্বিনী অর্থ মেঘমালা। ওহ, আমি বাংলায় খুব কাঁচা, তাই অর্থ বুঝে ব্যাখ্যা দিতে পারলাম না। আমাকে ক্ষমা করো ভাইয়া। মেঘ এখনো অগ্নিদৃষ্টিতে তানভীরকে দেখছে। মেঘের হাবভাব দেখে বন্যা মেঘকে শান্ত করার চেষ্টা করছে। সামান্য বিষয় নিয়ে মেঘ আবিরের সাথে রাগারাগি করেছে এটা ভেবে বন্যার হাসি পাচ্ছে। সকালে কফির বিষয় নিয়ে রাগ করে বাসা থেকে বেরিয়েছে সে, রাগ কমতে না কমতে আরেক বিষয়। হাসিতে বন্যার পেট ফেটে যাচ্ছে, কিন্তু প্রকাশ্যে হাসতে পারছে না। তানভীর মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এভাবে কি দেখছিস? তুমি আমার নামে এসব বলেছ ওনাকে? না না, আমি কিছু বলিনি। আমার বোন কত ভালো, আমি কি জানি না। শুধু রাগটা একটু বেশি। আর কোনো সমস্যা নেই, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। এই তো। মেঘ রাগে কটমট করতে করতে বলল। ঘরের শত্রু বিভীষণ। বন্যা মেঘকে থামাতে ধীর গলায় বলল, কি সব বলছিস? সামান্য বিষয় নিয়ে কেউ এত রাগ করে? তুই ওদের চিনিস না? আমি ওদের হারে হারে চিনি। পুরুষজাত মানেই খারাপ। তাদের মনে এক, বাইরে আরেক, দেখাবে খুব ভালো মানুষ, আদতে কিছুই না। আবির আর চোখে তাকিয়ে প্রশ্ন করল, আমিও কি তেমন? মেঘ ঘন ঘন উপনীত মাথা নাড়ল। তানভীর আবিরকে সান্ত্বনা দিতে বলল, থাক ভাইয়া, মন খারাপ করো না। ছেলে মানুষ ঝামেলা মানে পুরো পৃথিবীর সব পুরুষই খারাপ। তুমি একা ভালো হওয়ার সুযোগ নেই। যেই তুমি মালাকে মিস করো সে তো আরো বেশি খারাপ। ওদের কথোপকথন শুনে বন্যা নিঃশব্দে হাসছে। কি এক বিষয় নিয়ে মেঘ, আবির, তানভীর সিরিয়াসভাবে ঝগড়া করছে। হাসিও পাচ্ছে আবার লজ্জাও লাগছে। আশেপাশের মানুষজন কেমন করে তাকিয়ে আছে। তানভীর বন্যার দিকে এক নজর দেখল। মেঘকে রাগানোর জন্য ইচ্ছে করে বলল, ভাগ্যিস আমার বউটা ম্যাচিউর, এদিক থেকে আমি নিশ্চিন্ত। উদ্ধৃতি চিহ্ন। আবির আর চোখে মেঘকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। মেঘ যে রাগে আগুন হচ্ছে সেটা বোঝার বাকি নেই। মেঘ চোখ লাল করে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর মেঘকে ভেঙাচ্ছে, এতে মেঘের রাগ আরও বাড়ছে। বন্যা দু হাতে মুখ চেপে হেসে যাচ্ছে। কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে মেঘের গর্জনের মতো হঠাৎ বলে উঠল, ছি ভাইয়া, তুমি এখনো তোমার এক্সকে মিস করো? তানভীর চমকে উঠল। সেই সাথে বন্যাও। তানভীর বলল, মানে? সরি ভাইয়া, অতীত ভুলতে না পারলে তোমার কাছে আমার বান্ধবীকে দিতে পারছি না। আমি আগেই বলেছিলাম পুরুষ জাতি খারাপ। দেখলি বন্যা, সেই দলে আমার ভাই আছে। বন্যার মুখের হাসি গায়েব হয়ে গেছে। মেঘের কথা ঠিকমতো বুঝতে পারছে না। তানভীর, আবির দুজনেই মুখ চাওয়াচাওয়ি করছে। তানভীর প্রশ্ন করল, আমি কি করলাম? তুমি করো নি, তোমার অতীত করেছে। কি যেন নাম? আয়শা না? বন্যার মুখ ভার হয়ে আছে, হাসির ছিটেফোঁটাও নেই মুখে। তানভীর বক্রদৃষ্টিতে বন্যাকে একবার দেখল। মেয়েটা মুখ ফুলিয়ে বসে আছে। তানভীর ভ্রু কুঁচকে বলল, অতীত থাকাটা কি দোষের? হঠাৎ সেই নাম কেন উঠছে? কারো অতীত থাকাটা দোষের নয়, তবে অতীতের স্মৃতি আঁকড়ে তার নামের প্রথম অক্ষরের টি শার্ট পরে ঘুরঘুর করাটা দোষের। আর এই দোষ ক্ষমার অযোগ্য। উদ্ধৃতি চিহ্ন। তানভীর চমকে উঠে নিজের পরনের টি শার্ট দিকে তাকালো। ডিজাইনিং টি শার্টের মাঝখানে এই লেখা। স্পষ্ট তাকালে বোঝা যায় না, তবে কেউ সূক্ষ্ম নজরে চাইলে ঠিকই বুঝবে। মেঘ বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অক্ষরটা খুঁজে পেয়েছে। বন্যা, আবির, তানভীর তিনজনের নজরে টি শার্টে। আবির শান্ত কণ্ঠে বলল, বউ, আমার সম্বন্ধী তোমার মতো এত বিচক্ষণ না। টি শার্টের ডিজাইনের ভেতরে লেখা নাকি লেখা সেসব দেখার সময় আছে নাকি তার? সময় না থাকলে এক কালার টি শার্ট পরবে, দরকার হয় সাদা পাঞ্জাবি পরে ঘুরবে, তাই বলে এ লেখা টি শার্টই কেন? বি লেখা টি শার্ট বাজারে ছিল না। আপনি আবার ভাইয়ার হয়ে সাফাই গাইতেছেন? কি মেয়ে রে বাবা! তানভীর বন্যার দিকে তাকিয়ে বলল, তোমার ননদকে একটু বুঝাও। এতক্ষণ বন্যার মুখে হাসি থাকলেও এবার সে নির্বাক। মেঘকে বোঝানোর চেষ্টাও করল না। ছোটখাটো বিষয়ে মেয়েরা খুব তাড়াতাড়ি কষ্ট পায়। এতক্ষণ মেঘের কথাগুলো ফাজলামো মনে হলেও এবার না চাইতেও বন্যা সিরিয়াস হয়ে গিয়েছে। গলা দিয়ে কথা বের হচ্ছে না। বুঝাতে চাচ্ছে সে একদম ঠিক আছে, কিন্তু চোখে মুখে ফুটে উঠছে সে ঠিক নেই। মিনিট দশেক চলল তানভীর আর মেঘের ঝগড়া। মাঝখানে মাঝখানে আবির দু একটা কথা বলে, সেটাতেও হাজারটা দোষ ধরছে মেঘ। সকালের রাতটা এখনো পুরোপুরি কমেনি। 10 মিনিট যাবৎ বন্যা নিশ্চুপ বসে আছে।
ঝগড়ার এক পর্যায়ে মেঘ বসা থেকে উঠে দাঁড়ালো। বন্যার হাত ধরে বলল, চল আমার সাথে। ওদের সাথে কথা বলে কোনো লাভ নেই। পুরুষ জাতি খারাপ। একজন মালাকে ছাড়া বাঁচবে না, আরেকজন আয়শাকে ছাড়া। শুধু শুধু তোর আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আবির বসা থেকে উঠে বলল, এই দাঁড়াও, আমি তোমাকে বাসায় পৌঁছে দিব। তানভীরের দিকে তাকিয়ে আবার বলল, এই তানভীর, ওকে বাসা পর্যন্ত দিয়ে আয়। মেঘ গর্জে ওঠে বলল, কোনো দরকার নেই, আমরা বাসা চিনি, একাই যেতে পারবো। আবির গম্ভীর কণ্ঠে ডাকল, মেঘ। মেঘ রাগে কটমট করে বলল, খান বাড়িতে আপনাদের প্রবেশ নিষিদ্ধ। আমি এক্ষুনি বাসায় গিয়ে বড় আব্বুকে সব বলবো। বাসার আশেপাশেও যেন আপনাদের না দেখি। মেঘ বন্যাকে টানতে টানতে নিয়ে একটা রিকশায় উঠে বসল। তানভীর হতবাক হয়ে চেয়ে আছে। মেঘের রাগ উঠলে মাথা ঠিক থাকে না, তাই বলে বন্যাও। বন্যা মুখ ফুলিয়ে চলে গেল। ওর কি উচিত ছিল না তানভীরের সাথে যাওয়া? রাত 9টার উপরে বাজে। তানভীর বন্যাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। বন্যাকে একের পর পর এক কল দিচ্ছে কিন্তু রিসিভ করছে না। নতুন জামাই অসময়ে বাসায় যেতেও লজ্জা লাগছে। অনেকগুলো কল দেওয়ার পর অবশেষে কল রিসিভ করেছে। বলুন, কোথায় ছিলে এতক্ষণ? কতগুলো কল দিয়েছি তোমাকে। আমি ঘুমিয়েছিলাম, দেখিনি। আমার কেন যেন মনে হচ্ছে না। তুমি নিচে আসো তো, দেখি একটু। বন্যা চমকে উঠে জিজ্ঞেস করল, আপনি কোথায় এখন? অফিস থেকে কল দিতে দিতে এখন তোমাদের বাসার নিচে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো ব্যথা হয়ে গেছে। আসো প্লিজ। বন্যা কিছু বলার সাহস পেল না। বেরিয়ে এলো বাসা থেকে। রাত গভীর। পরিবেশ একদম শান্ত। তানভীরের পরনে এখন কালো রঙের টি শার্ট, যার মাঝখানে সাদা রঙে বড় করে লেখা বি। বন্যা টি শার্টের দিকে একবার দেখল কিন্তু তানভীরকে কিছু বুঝতে দিল না। বলল, এত রাতে আপনি এখানে? নিজের বিয়ে করা বউকে দেখতে আবার সময় লাগে নাকি? ইচ্ছে হয়েছে এসেছি। বাসায় নিতে পারছি না বলে কি বউকে দেখতেও আসতে পারবো না? আমি সেটা বলিনি। তখন রাগ করে চলে এলে কেন? বন্যা মলিন হেসে বলল, রাগ করিনি, তা তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। বনুর রাগের মাথায় কি কি বলল, তুমিও ওর সঙ্গে সিরিয়াস হয়ে গেলে। এটা কি হলো? বন্যা উত্তর দিচ্ছে না। তানভীর আবারও বলল, বনু বাসায় গিয়ে কি বলেছে জানো? কি বলেছে? আমি নাকি তোমার সাথে সিরিয়াস ঝগড়া করেছি, বনুকেও বকা দিয়েছি। আর ও কি কি বলেছে কে জানে। আব্বু আমাকে কল দিচ্ছে, ইচ্ছে মতো বকা দিয়েছে। ওর জন্য সকালে একবার ধমক খেলাম, একটু আগে আবার। বাসায় যাওয়ার পর নিশ্চয় আবার খাবো। কিন্তু বনু, সে তো দিব্যি আছে। বন্যা চাপা স্বরে বলল, অনেক রাত হয়েছে, বাসায় যান। উদ্ধৃতি চিহ্ন। যাব, তার আগে এ লেখা টি শার্টটা পুড়িয়ে তোমার মনের ভেতরের ক্ষোভ, অভিমান, কষ্টগুলো দূর করে নেই। কিছু পুরাতে হবে না। পুরাবো তো অবশ্যই। দেখো, ব্যাগে করে টি শার্ট নিয়ে এসেছি। হঠাৎ রাস্তার পাশ থেকে কেউ একজন বলে উঠলেন, আগেই বলেছিলাম, এই ছেলেকে বিয়ে করো না। রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। আমার কথা মানলে না। আজ যদি আমাকে বিয়ে করতে রাজি হতে তাহলে আমার মনে জায়গা পেতে, চায়ের দোকান তোমার নামে করে দিতাম। উদ্ধৃতি চিহ্ন। তানভীর বন্যাদু জনেই সেদিকে তাকালো। মোখলেস মিয়া এক বালতি পানি হাতে দাঁড়িয়ে আছে। তানভীর রাগে ফুঁস করে উঠল। বন্যা তৎক্ষণাৎ তানভীরের হাত চেপে ধরে বলল, রাগ দেখাবেন না, প্লিজ। মোখলেস মিয়া আবার বললেন, আমি এখনো তোমাকে ভালোবাসি। আমার মনের দরজা তোমার জন্য এখনো খোলা। তানভীর রাগান্বিত কণ্ঠে বলল, আমি কি দাদিকে খবর দিব? আমার বউয়ের দিকে কুঞ্জর দিলে আপনার সংসারে আগুন জ্বালিয়ে দিব। ফায়ার সার্ভিসের 3টি এসেও সে আগুন নেভাতে পারবে না। এই আমি বলে রাখলাম। মোখলেস মিয়া হাসতে হাসতে বলছেন, দাদিরে আর কম লাগতো না। আমি যাইতাছি, চা খাইয়া যাইও। বন্যা তানভীরের দিকে তাকিয়ে বলল, এত ভালোবাসেন আমাকে? জি। তবে এ লেখা গেঞ্জি পরলেন কেন? আবার, এরপর থেকে যা কিনব সব তোমাকে সাথে নিয়ে কিনব। দরকার হয় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে নিব অক্ষর আছে কিনা। বন্যা মুচকি হেসে বলল, আমি মজা করেছি। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু আমি সিরিয়াস। রাত 10টা বেজে 26 মিনিট। মেঘ সদর দরজার কাছে পায়চারি করছে। মোজাম্মেল খান সোফায় বসে চা খাচ্ছেন। হঠাৎ আবির এসে দরজায় দাঁড়াতেই মেঘ বলল, কোথায় যাচ্ছেন? আবিরের সহজ সরল জবাব, বাসায়। মেঘ চাপা স্বরে বলল, বলেছি না, এই বাসায় আপনার প্রবেশ নিষিদ্ধ।
আবির চোখ ঘুরিয়ে মোজাম্মেল খানের দিকে এক নজর দেখলেন, পরপর মেঘের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি, এবার কিছু বলবেন? মোজাম্মেল খান ভেতর থেকে ডাকলেন, আবির, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আবির মেঘের দিকে তাকিয়ে আলগোছে চোখ মারল, মুচকি হেসে বলল, শ্বশুরাব্বু ডাকছেন, আমি কি যাব? মেঘ আর কথা বাড়াল না, ভেঙচি কেটে বিড়বিড় করতে করতে নিজের রুমে চলে গেল। মোজাম্মেল খান শান্ত গলায় বললেন, বসো। আবির সঙ্গে সঙ্গে বসল, মৃদুস্বরে আওড়াল, চাচু, আপনার শরীর কেমন এখন? আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু দেখে তো মনে হচ্ছে না। মেঘের কি হয়েছে? সন্ধ্যা থেকে রেগে আছে। এত ডাকতাম 5 মিনিট বসলও না, কোথাও বলল না। ঝামেলা হয়েছে কোনো? না, তেমন কোনো সমস্যা নেই। মোজাম্মেল খানের কণ্ঠস্বর গম্ভীর, বললেন, দেখো আবির, তোমার পাগলামির জন্য আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি। এখন তোমার জন্য যদি আমার মেয়ে কষ্ট পায় তাহলে এর ফল খুব খারাপ হবে। আবির মাথা নিচু বলে বলল, আমার আচরণের কারণে মেঘ কখনো কষ্ট পাবে না, ইনশাআল্লাহ। আলী আহমদ খান রুম থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, কি ব্যাপার, আমার ছেলেকে একা পেয়ে তোর শাসন করা শুরু হয়ে গেল? শাসন করছি না ভাইজান, সাবধান করছি। মেয়ে কিন্তু আমার একটাই। আবির বিড়বিড় করতে করতে বলল, বউ আমার একটাই। কি বললে? আবির থতমত খেয়ে বলল, এভাবে থ্রেট না দিয়ে আমাদের জন্য একটু দোয়া করবেন। আমি তোমাকে থ্রেট দিচ্ছি। আলী আহমদ খান হাসতে হাসতে সোফায় এসে বসলেন। আবির অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, মুখ ফসকে সত্যি কথা বেরিয়ে গেছে, দুঃখিত। কি? আবির মৃদুস্বরে বলল, আমার সাথে রাগ দেখিয়ে লাভ নেই, আপনার মেয়ের সাথে চলতে চলতে আমিও ওর মতো হয়ে যাচ্ছি। মোজাম্মেল খান হতাশ ভঙ্গিতে আলী আহমদ খানের দিকে চেয়ে বললেন, ভাইজান, ওরা বড় হবে কবে? ভেবেছিলাম আবিরের মনে হয় একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে, বিয়ে দিলে সংসারটা মনোযোগ দিয়ে করতে পারবে। আমি নানা হব, আপনি দাদা। কতই না ভালো লাগবে, কিন্তু এদের লক্ষণ তো ভালো না। আবির মলিন চোখে তাকিয়ে আবারও বিড়বিড় করল, শ্বশুরাব্বু, আপনার মেয়ে এখনো বাবু। তাকে বাবু থেকে বাবুর মা বানানোটা আমার কাছে চতুর্থ বিশ্বযুদ্ধের সমতুল্য। কি হলো? বিড়বিড় করে কি বলো? কিছু না। মালিহা খান রান্নাঘর থেকে ডাকলেন, কিরে আবির, খাবি না? আসছি, আম্মু। উদ্ধৃতি চিহ্ন। আবির ঝটপট উঠে গেল। আব্বুর সামনে নিজের বাবা হওয়ার কথা শোনা সত্যিই লজ্জাজনক। যদিও সেই লজ্জাবোধ আবিরের একটু কমই আছে। আবির খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে গেল। রুম অন্ধকার। আবির রুমের আলো জ্বালাতেই দেখল রুম একদম ফাঁকা। কোথাও কারো অস্তিত্ব নেই। মেঘ মেঘ বলে কয়েকবার ডাকল, কিন্তু কোনো সাড়া নেই, ব্যালকনিতেও কেউ নেই। আবির চুপচাপ ফ্রেশ হতে গেল। মিনিট কয়েক পর একটা বালিশ নিয়ে রুম থেকে বেরিয়ে সোজা মেঘের রুমে গিয়ে ঢুকল। মেঘ টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই পড়ছিল। আবির বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। বালিশটা বিছানায় রাখতেই মেঘ চমকে উঠল। আপনি এখানে কেন? ঘুমাতে এসেছি। আপনার রুম নেই। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তখন না বললাম? আমি শ্বশুরবাড়িতে এসেছি। শ্বশুরবাড়িতে আসলে বউয়ের রুমে থাকবো এটাই কি স্বাভাবিক না? থাকুন আপনি আপনার শ্বশুরবাড়িতে, আমিও আমার শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। আবির মেঘের হাত ধরে থামিয়ে দিয়ে বলল, এই না না, একদম না। রাত কয়টা বাজে দেখেছ? কোনো ভদ্রবাড়ির মেয়ে এত রাতে শ্বশুরবাড়িতে যায় না। তুমি বরং আগামীকাল সকালে যেও। কেমন? মেঘ ভ্রু কুঁচকে বলল, আপনি আসলেই একটা। কি? বলো। কিছু না। মেঘ আবিরের হাত ছাড়িয়ে উঠে যেতে লাগলো। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মৃদু হেসে গান শুরু করল। ও বউ, তুমি আমায় কি ভালোবাসো না? ও বউ, কেন আমার কাছে আসো না? আবিরের কণ্ঠে এমন গান শুনে মেঘ হাসি থামিয়ে রাখতে পারছে না, তবুও গুরুগম্ভীর ভাব নিয়ে তাকিয়ে আছে। আবির আবারও বলল, ও বউ, তুমি রাগটা কি কমাবে না? ও বউ, একটুও কি হাসবে না? এবার বার হাসি চেপে রাখতে পারল না। মেঘের হাসতে সময় লাগলেও মেঘকে নিজের কাছে টেনে নিতে আবিরের এক মুহূর্ত সময় লাগেনি। এক টানে মেঘকে শুইয়ে দিয়েছে। আবিরের বাহুর উপর মেঘের মাথা। আবির মেঘের দিকে পাশ ঘুরে শুয়েছে। মেঘের কপালের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো হাতে ঠিক করে দিচ্ছে আবির। মেঘের দুচোখ বন্ধ, হৃদস্পন্দন বাড়ছে। গলা শুকিয়ে আসছে। ডোক গিলতে কষ্ট হচ্ছে। আবির আকস্মাৎ মেঘের লালচে গালে চুমু খেল। মেঘের শরীরের প্রতিটা কম্পন আবির উপলব্ধি করছে। হঠাৎ মেঘের কানের কাছে ঠোঁট এগিয়ে ডাকল, বউ।
মেঘ জবাব দিতে পারছে না, শরীর কাঁপছে, লজ্জায় চোখ খুলতে পারছে না। আবির আবার ডাকল, ও বউ, খুব। আবির নরম স্বরে ফিসফিসিয়ে বলল, আমার শ্বশুরাব্বু এবং তোমার শ্বশুরাব্বু জনের খুব ইচ্ছে নানা দাদা হওয়ার। একটু আগেই আমাকে বলছিলেন, আমারও খুব ইচ্ছে আহিয়ার আব্বু হওয়ার। তোমার কি আহিয়ার আম্মু হতে ইচ্ছে করে না? আমি তো ভালোবাসি তোমায় গল্পটি আজকে সারপ্রাইজ অংশটি শেয়ার করলাম। আমি তো ভালোবাসি তোমায় সিজন 2 এখনও লেখিকা শুরু করেনি, তবে যখন লেখা শুরু করবে আমি তখন গল্পটি শুরু করব। তবে এই গল্পটি সিজন 2 অন্য লেখিকা লিখেছেন। আপনারা যদি বলেন অন্য লেখিকার গল্প শেয়ার করতে, আমি অবশ্যই করব। আমি চাচ্ছি আমি তো ভালোবাসি তোমায় এই গল্পের মেন লেখিকার অংশটা শেয়ার করতে, তবে এখানে আপনাদের মতামতটা আমি প্রাধান্য দিব।